বাংলাদেশ কোথায় ম্যাচ হারলো, সব থেকে বড় কোয়েশ্চেন মার্ক। এবং যে বিষয়টা ভাই আমরা এতদিন থেকে বলছিলাম, যেটা বাংলাদেশের ফ্যান্স এবং বাংলাদেশের কিছু চ্যানেল মানতে রাজি ছিল না, সেই বিষয়টা কিন্তু আজকে শ্রীলঙ্কা পুরোপুরি ক্লিয়ার করে দিল। হ্যাঁ, আমি কথা বলছিলাম বাংলাদেশের ব্যাটিং নিয়ে, এবং সেটাকে আজকে পুরোপুরি ভাই এক্সপ্লোর করে দিয়েছে শ্রীলঙ্কান বোলাররা। ঠিক আছে, কারণ ওরা দাবি করছিল যে বাংলাদেশ হচ্ছে গিয়ে সেকেন্ড বেস্ট টিম এশিয়ার মধ্যে, এবং আমরা বলছিলাম যে না ভাই, বাংলাদেশ 4 নম্বরে বা 5 নম্বরে রয়েছে, কিন্তু মানতে রাজি নয়। তার পিছু কারণ আছে, কারণ হচ্ছে গিয়ে বাইলেটারাল। আমি বারবার বলি যে বাইলেটারালে ভালো করা, আর ভাই কোনো ধরনের বড় টুর্নামেন্ট, এশিয়া কাপ হোক, T20 ওয়ার্ল্ড কাপ হোক, ওডিআই ওয়ার্ল্ড কাপ হোক, ওইগুলোতে ভালো করার মধ্যে ডিফারেন্স রয়েছে। আমরা শ্রীলঙ্কাকে দেখেছি বাইলেটারালে গিয়ে কিন্তু হারতে পারে, ওই বাংলাদেশের সামনে আমরা দেখেছি ভাই শ্রীলঙ্কা বাইলেটারালে হেরেছে। তারপর আমরা দেখেছি জিম্বাবুর সামনে ভাই ওই শ্রীলঙ্কার টিমই 80 রানে অল আউট হয়েছে। তার মানে এই না যে ভাই এশিয়া কাপে এসে হাত তুলে একদম খাড়া করে দেবে, না। কারণ আমরা জানি তারা এশিয়া কাপে ভালো করতে জানে। কারণ আমরা যদি লাস্ট 2টা এশিয়া কাপ দেখি, দুটার ফাইনাল খেলেছে। হ্যাঁ, হতে পারে একটাতে 50 রানে অল আউট হয়ে গেছে, এটা অন্য ব্যাপার, কিন্তু আরেকটাতে কিন্তু ওরা চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক আছে, তো যার ধরুন আমি বলি যে বড় ম্যাচ খেলার বা বড় টুর্নামেন্ট খেলার কিন্তু অভিজ্ঞতা শ্রীলঙ্কার কাছে রয়েছে। তাই শ্রীলঙ্কাকে আমি আজকের ভিডিওতেও বলেছিলাম যে ভাই শ্রীলঙ্কাকে কিন্তু হালকা করে নিতে পারবে না, কারণ শ্রীলঙ্কা একটা অনেক হেভি টিম, আর বিশেষ করে ওদের বোলিং প্লাস ব্যাটিং দুটোটাই কিন্তু আগুন। তো প্রথমত দেখি আমরা বাংলাদেশ প্রথম ব্যাটিং করে, এবং ব্যাটিংয়ে সব থেকে বড় ফ্লপ কি ভাই, দুটো ওপেনার খাতা তো খুলতে পারলোই না। ভালো কথা, যদি প্রথম বলে আউট হয়ে যেত মনে হয় ভালো হতো। ভাই একটা ওপেনার 1 ওভার নিল, আর একটা ওপেনার 1 ওভার নিল। আসলে 2টা ওভার খারাপ হয়ে গেল, এবং সাথে 2টা উইকেটও চলে গেল। পুরোপুরি প্রত্যেকটা যে প্রেশার ছিল, পুরো প্রেশারটা চলে আসলো লিটন দাসের উপর। এখন লিটন দাস কি করবে, জানে তার সাথে তৈদিদ রয়েছে, আর তৈদিদের অবস্থাও ভাই খুবই খারাপ। ও জানে যে ও কি করতে পারে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাই প্রথমত ভাই তহিদিদ হয়তো একটা ক্যাচ ছাড়া হয়, কোনো মতে ভাই জান বাঁচে। তারপর কি দেখি ভাই, তারপর আবার দেখি রান আউট হয়ে যায়। হ্যাঁ, তহিদিদ রান আউট হয়ে যায় ভাই। ঠিক আছে ভাই, একটা জীবনদান পেয়েছো, তাকে তো এক্সপ্লোর করো না। 2 রান নিতে গিয়ে ভাই রান আউট হয়ে যায়। তারপর আমরা দেখি যে লিটন দাস কিছুটা হলে চেষ্টা করে যে ভাই কোনো মতে নিয়ে মেকআপ করানো যায়, কোনো মতে ভাই একটু রান বানানো যায়, কিন্তু সেটা তার দ্বারাও আর হয় না। সে একটা রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হয়ে যায়। ঠিক আছে, তারপর আমরা কি দেখতে পাই যে না, বাংলাদেশে একটা পার্টনারশিপ করে, কিন্তু ততক্ষণে কিন্তু ম্যাচটা অনেকটা তাদের হাত থেকে চলে গিয়েছে, কারণ ম্যাচটা তারা ভাই পাওয়ার প্লেতেই শেষ করে দিয়েছে। তো তারপর যাই হোক, আমরা দেখি জাকির আলী এবং শামিম পাটোয়ারির একটা ভাই ভালো পার্টনারশিপ। এবং দেখো ভাই T20তে আমরা মানি যে 4 এবং ছক্কার খেলা, এবং পিচটাও কিন্তু খারাপ ছিল না, ভালোই পিচ ছিল। এবং সেই পিচে 19 নাম্বার ওভারে গিয়ে প্রথম ছক্কাটা আসে। তো বুঝতেই পারছো বাংলাদেশের ব্যাটিং ভাই, ওডিআই এখন মানুষ ভালো খেলে ভাই, এখন ওডিআইতে মানুষ 400 রান করছে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওডিআই থেকে বাজে অবস্থা হচ্ছে গিয়ে বাংলাদেশের ভাই, টেস্ট ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে বাংলাদেশ। ঠিক আছে, তো ভাই আজকের যুগে দাঁড়িয়ে যেখানে T20তে 300 রান হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি তুমি 140 রান করো, আর যদি ভাবো যে ম্যাচ জিতে যাবে, তাহলে এটা ভাই স্বপ্ন ছাড়া আর কিছু না। ঠিক আছে, তো সেই জন্য আমি বলছি যে বাংলাদেশের সব থেকে বড় সমস্যা হচ্ছে গিয়ে ওরা স্বপ্ন দেখে অনেক বড়। ভাই অনেক কমেন্ট আমি দেখেছি আমাদের, যে এবার দেখে নেব, ভারতকে দেখে নেবো। আরে ভাই ভারত দেখা তো দূরের কথা, প্রথমত তোমরা তো কোয়ালিফাই করো, টপ 4-এ কোয়ালিফাই করলে না ভারতের সামনে আসবে, সেটাই তো প্রশ্ন না। তো সেই জায়গায় আমরা বলেছিলাম যে তাদের যে গ্রুপটা, অর্থাৎ গ্রুপ অফ ডেথ বলা হয় এটাকে, কারণ এখানে 3টা টিমই প্রায় সেম, তার মধ্যে শ্রীলঙ্কা একটু উপরে, কারণ ওদের ব্যাটিং এবং বোলিংয়ের ব্যালেন্স রয়েছে। ঠিক আছে, এবং আরেকটা প্লেয়ারের নাম নিতে হবে ভাই বোলিংয়ে শ্রীলঙ্কার, প্রথমত ভাই নুয়ান তুষারা, ওয়াও টপ ক্লাস। আমি বলেছিলাম যে ওর বোলিং কিন্তু দারুণ, এবং আইপিএলও দেখেছি ভাই ভালো বোলিং করতে। এবং ভাই দুষ্মন্ত চামিরা তো বলবো কি, শ্রীলঙ্কার সব থেকে ভরসামন প্লেয়ার, এবং সব থেকে ভাই কি বলবো, একদম দারুণ স্পিড বোলার হচ্ছে গিয়ে ভাই দুষ্মন্ত চামিরা, যার বোলিং 150-এর আশেপাশে চলে যায়। ঠিক আছে, তো চামিরা রয়েছে। তারপর একটু সমস্যা হচ্ছে পাতিরানাকে নিয়ে, কারণ পাতিরানার লাইন আর লেন্থটা একটু গড়বড় হয়ে যাচ্ছে। ও হোয়াইট দিয়ে দে, না হয় একটু মার খেয়ে নে, তো ওর একটু সমস্যা রয়েছে। তো ওকে যদি বসিয়ে ওর জায়গাতে অন্য একটা প্লেয়ার, একটা ফাস্ট বোলার রয়েছে, অথবা যদি তারা স্পিনারকে অ্যাড করে দে, ভাই বুঝতে পারছো কী হবে। এবং তারপর আসছি আমি হাসরাঙ্গা। ভাই হাসরাঙ্গা এমন একটা প্লেয়ার, কি বলবো, ওকে তুমি আইপিএলে খেলাও বেদুম মার খাবে, ব্যাটিংয়ে পাঠাও আইপিএলে পারবে না, কিন্তু যখনই শ্রীলঙ্কার হয়ে খেলে, কি যে ভাই ওর ভিতরে ভূত চলে আসে, ব্যাটিং করলে ভাই ছক্কা মেরে দে, বোলিং করলে ভাই 1 উইকেটের উপর উইকেট নিয়ে নে, মানে
তুমি ভাবো যে শ্রীলঙ্কার কত বড় বড় লিজেন্ড বোলাররা এসেছিল ভাই শ্রীলঙ্কার, তো সেই জায়গায় দাঁড়িয়ে টি-20-তে লিডিং উইকেট টেকার কিন্তু ভাই হাসরাঙ্গা। এই ম্যাচের আগেও 130টা উইকেট ছিল তার সেকেন্ডে রয়েছে মালিঙ্গা। বুঝতে পারছো কি দাপট রয়েছে হাসরাঙ্গার, বিশেষ করে শ্রীলঙ্কার হয়ে যখন খেলেছে। ঠিক আছে, তো ভাই হাসরাঙ্গা এবং বাকি দুইটা ফাস্ট বোলার মিলে তো বাংলাদেশের কোমরটা পুরোপুরি ভেঙে দিল। তারপর আশা কি জাগলো, লাস্ট যে ভাই পার্টনারশিপটা হলো সেটা বাংলাদেশের মনে একটু আশা জাগালো যে না, হয়তো এখান থেকে কিছু ভালো হতে পারে। এবং ভালো করতে গেলে একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে গিয়ে ভাই ক্যাচ নিতে হয়, ফিল্ডিং ভালো করতে হয়। হ্যাঁ, দু একটা ফিল্ডিং ভালো হয়েছে, হয়নি যেমন না, ভাই শরীফুলও ভালো ফিল্ডিং করেছে, আমরা দেখেছি জাকির আলীও একটা ভালো ফিল্ডিং করেছে, কিন্তু ভাই বাজে ফিল্ডিংও যথেষ্ট হয়েছে। যে প্লেয়ারটা ভাই অ্যামেজিং প্লেয়ার হয়ে আসছে, হ্যাঁ নাম্বার 3-এ খেলছে ভাই কামিল মিশ্রা, কি দারুণ ব্যাটিং করছে এবং দেখে মনে হচ্ছে যে ভাই একটা মানে প্রপার ব্যাটসম্যান যাকে বলে, একদম হিটার যাকে বলে। ঠিক আছে, যদি তার ক্যাচ ছেড়ে দাও তাও সে 1 রানে ছিল ভাই, মোমেন্টামটা বুঝতে পারছো, তখন তোমরা দেখতে পারতে যে 25-30 রানে 2 উইকেট চলে যেত, তখন একটু প্রেশারে চলে আসতো ভাই শ্রীলঙ্কা। কিন্তু তা না করে ভাই ক্যাচ তো ছাড়লে, তারপর তো ও আর ভাই ব্যাকফুটে দেখেনি, এমন মারলো ওই ওভারেই ভাই একটা দারুণ ছক্কা, কালো একটা 4 মারলো এবং বললো যে ভাই কেস ছাড়েছো তো ভাই তোমরা ম্যাচও ছেড়ে দাও। আর প্রথম নিশঙ্কার কথা কি বলবো ভাই, মানে শ্রীলঙ্কার বর্তমানে যদি তুমি বলো যে ভাই সব থেকে ডিপেন্ডেন্সি কার উপর বেশি, সেটা হচ্ছে কি ভাই প্রথম নিশঙ্কা। হ্যাঁ ভাই, এত সুন্দর গ্যাপ শট খেলে, এত সুন্দর প্লেসমেন্ট করে, শুধু ভাই আড়াআশি ক্রস ব্যাট ঘুরায় না বাংলাদেশের মতো, দারুণ ভাই টাইমিং এর মাধ্যমে খেলে এবং যার দরুন আমরা দেখতে পাই যে সে তার এশিয়া কাপের প্রথম ম্যাচেই ভাই 50 তুলে নেয় এবং একটা মেক শিওর করে দেয় যে ভাই এত হাই স্ট্রাইক রেটে তারা দুজনে খেলে যে মেক শিওর করে দেয় যে ভাই শ্রীলঙ্কা এখান থেকে জিতছে, যে কোনো কিছু হয়ে যাক শ্রীলঙ্কা জিতছে। হ্যাঁ আমরা জানি লাস্টে 1-2 উইকেট যাবে, কারণ ভাই ওরা ফাস্ট খেলার চেষ্টা করছে, ওরা 144 জন্য খেলছে না, যে জায়গায় বাংলাদেশ ভাই ওই ভুলটা করে। আমি প্রশ্ন তুলেছিলাম, ঠিক আছে, যে হংকং চায়নাকে হারানোর পর আমি প্রশ্ন তুলেছিলাম যে ভাই 17 ওভারে কেন ম্যাচটা জিতলো, 10-12 ওভারে কেন ওরা ট্রাই করলো না। ঠিক আছে, ওই ফলটা ওরা আজকে পেয়ে গেছে। ঠিক আছে, তো তার জন্যই বলি যে ভাই তোমাকে এগ্রেসিভ থাকতে হবে, বাকি টিমকে তোমাকে ভাই ডোমিনেট যে করছো ওটা দেখাতে হবে যে ভাই আমি ডোমিনেট করছি, তখনই বাকি টিম ভাই ভাববে না এই টিমকে ভাই খেলতে গেলে একটু সাবধানে খেলতে হবে। ঠিক আছে, নাহলে তো কেন ভাই তোমাকে ডরাবে, স্বাভাবিক ব্যাপার। তো সেই জন্য আমি বলছি যে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে। এবং আমি যেটা বলেছিলাম যে ভাই শ্রীলঙ্কাকে কেন আমি রেটিং উপরে রেখেছিলাম, কেন বাংলাদেশকে নিচে রেখেছিলাম, তা হয়তো বা অনেক দর্শকের কাছে ভাই এটা ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা, এবং তারা তার সঠিক উত্তরটা কিন্তু পেয়ে গেছে খেলার মাধ্যমে। আমি তাই বলি কাগজে কলমে না ভাই, মাঠে হয় খেলাটা। ঠিক আছে, এবং অনেকেই ভ্রম ছিল যে ভাই আমরা তো বাইলেটারালে ভালো করছি, ভাই বাইলেটারাল আবারও বলছি বাইলেটারাল আর ভাই এশিয়া কাপ সেম জিনিস না। ঠিক আছে, এবং একটা রাইভেলরিও রয়েছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে। আমরা দেখেছিলাম যে সাকিবুল হাসানের ওই দিনের যে ব্যাপারটা, ভাই একটু লেট করার কারণে ওকে আপিল করে দেয় আউটের জন্য এবং আউট হয়ে যায়। তারপর নাগিন ডান্স নিয়ে একটা ব্যাপার ছিল, মানে একটা রাইভেলরি ছিল, কিন্তু ওই রাইভেলরিটাও ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশের ফাইট দিতে পারছে না। যেমনভাবে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া পাকিস্তানের রাইভেলরি ছিল, কিন্তু এখন ধীরে ধীরে ভাই ওই রাইভেলটাও নষ্ট হয়ে যাচ্ছে। এখন একটাই রাইভেলরি আমরা দেখতে পাই যে এশিজে রয়েছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার। ঠিক আছে, তো যাই হোক, আর দীর্ঘায়িত করতে চাই না আমি আমার এই ভিডিওটা, এবং এখানে আমি সাম আপ করতে চাই যে বাংলাদেশ হারার পিছনে মেইন কারণ হচ্ছে গিয়ে প্রথমত পাওয়ার প্লেকে ক্রিয়েশন করতে পারেনি, ব্যাটিং, ফিল্ডিং, তারপর ক্যাচিং, বোলিং কোনো কিছুই ভালো করতে পারেনি, এবং অ্যাপ্রোচ যেটাকে বলি সেটাও ভালো নয়। তো ওভারঅল ভাই টিমটা লেগ করেছে, যার দরুন বাংলাদেশ এই ম্যাচটা হেরে গেল। তো দেখো মাত্র 15 ওভারের মধ্যে কিন্তু শ্রীলঙ্কা এই ম্যাচটাকে শেষ করে দিল। এখন বাংলাদেশের কাছে কি রয়েছে, একটাই চান্স রয়েছে, ডু অর ডাই, আফগানিস্তানকে হারাও, তারপর প্রে করো শ্রীলঙ্কার জন্য যাতে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয়। ঠিক আছে, বাংলাদেশের এই ক্যালকুলেশনটা চলে আসে ভাই, প্রত্যেকটা বছর আমরা দেখেছি বাংলাদেশ ক্যালকুলেটর নিয়ে বসে যায় যে অমুক হেরে যাক, তমুক জিতে যাক, তাহলেই আমাদের কিছু একটা হবে। তো প্রথম ম্যাচ হারার পরেই তাদের এই ক্যালকুলেশনটা শুরু হয়ে গেল যে সামনের ম্যাচ লিটন দাসও বলেছে যে ডু অর ডাই ম্যাচ, দেখা যাক কি হয়। ঠিক আছে, তো দেখা যাক বাংলাদেশ কি করতে পারে। আশা কিন্তু কম, সত্যি কথা যেটা বলতে আশা কম, কারণ ভাই আমার মনে হয় না যে আফগানিস্তান এত সহজে ছেড়ে দেবে। ভাই ওদের কিন্তু বোলিং আছে, দারুণ বোলিং রয়েছে। ঠিক আছে, দেখার বিষয় ওই দিন ওই পার্টিকুলার ডেতে কে বেশি চোখ করে বা কে বেশি ভুল করে, সেই দলটাই অবশ্যই হারবে। তো দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই। ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ভাই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে। ঠিক আছে।